দেখে নেব খেলার সময় শিরোনাম। কিছুক্ষণ পর দেশে ফিরবে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে ইতিহাস গড়া নারী ফুটবল দল। জমকালো সংবর্ধনা দেবে বাফুফে, প্রস্তুত হাতিরঝিলের এমফি থিয়েটার। তাদের এত বড় অর্জন তো ডিজার্ভ করে ন্যূনতম একটি সম্বর্ধনা, মিনিমাম। দ্যাট ইজ হোয়াট উই ক্যান ডু তাদের জন্য। দ্বিতীয় ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে কলম্বো থেকে পাল্লে কেলেতে বাংলাদেশ দল। হোটেলে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত টাইগাররা। শেষ ম্যাচে শান্তকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। রংপুর রাইডার্স না নিলেও গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব। খেলবেন দুবাই ক্যাপিটালসের জার্সিতে। 16 জুলাই সাবেক ক্লাবের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে জানাবো ফুটবলের খবর। এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে রাতে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে হাতিরঝিলে গিয়ে এমফি থিয়েটারে দেওয়া হবে আফিদা, ঋতুপর্ণাদের সংবর্ধনা। মঞ্চ প্রস্তুত, আয়োজনও সম্পন্ন হয়েছে। এবার শুধু বরণের অপেক্ষা এখন উদযাপনের আনন্দে মেতে ওঠার। এই আয়োজনকে সফল করতে দিনভর কর্মব্যস্ততায় মুখর হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার। বীরদর্পে দেশে ফেরা নারীদের শুভেচ্ছা জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করা বাংলার জয়িতাদের প্রশংসায় পঞ্চমুখ পুরো দেশ। আজ রাত 1:25 দেশে পৌঁছানোর পরই বাঘিনীদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে। সেখানেই লাল সবুজের কন্যাদের বরণ করে নেবেন ভক্তরা। সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। মূলত কয়েকজন ফুটবলার আগামীকালই ভুটানের লিগে অংশগ্রহণ করতে দেশ ছাড়ায় আজ মধ্যরাতে আয়োজনের কথা জানান সহসভাপতি ফাহাদ করিম। তাদের এত বড় অর্জন তো ডিজার্ভ করে ন্যূনতম একটি সম্বর্ধনা, মিনিমাম। দ্যাট ইজ হোয়াট উই ক্যান ডু তাদের জন্য। এয়ারপোর্টে আমাদের ম্যাক্সিমাম ইসি মেম্বারই যাবেন। সেখান থেকে দ্রুত সময়ে তাদেরকে আমরা বের করে নিয়ে এসে এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইট ইজ ওপেন ফর এভরিওয়ান অ্যাকচুয়ালি। এখানে যে কেউ আসতে পারে। অ্যাচিভমেন্ট যখন কোনো কিছু হয় তখন আপনি যত তাড়াতাড়ি সেটাকে সেলিব্রেট করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার আগামীকাল সকালবেলায় চলে যাচ্ছেন, সো তাদেরকে রেখে আমরা কোনো আয়োজনটা করতে চাচ্ছিলাম। এদিকে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করায় দেশের বিভিন্ন বড় ব্র্যান্ড ফুটবলারদেরকে শুভেচ্ছা দূত করার প্রস্তাব দিয়েছে ইতোমধ্যেই। অস্ট্রেলিয়ায় মূল পর্বের আগে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ারও আশ্বাস ফেডারেশন কর্তাদের কণ্ঠে। আমাদের বেশ কিছু প্লেয়ারদেরকে নিয়েও বেশ কিছু কর্পোরেট সংস্থা কীভাবে তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারে, কীভাবে তাদেরকে স্পন্সর করতে পারে, এই ব্যাপারে কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়েছে। বাট আপনাকে একটু বলতে চাই, এখানে এই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি থাকবে এবং আমি মনে করি আমাদের দলেরও সেই প্রায়োরিটি থাকবে যে এখন থেকে অস্ট্রেলিয়া যাওয়া পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার একটি প্রপার প্ল্যানিং, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট মোস্ট প্রায়োরিটি। সেই প্ল্যানিংয়ের জন্য কতটুকু ইনভেস্টমেন্ট লাগবে সেটা প্ল্যানিং এবং সেটা কোথেকে আমরা অ্যারেঞ্জ করব, সেটা নিয়ে আমরা কাজ করব। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করায় আর্থিক পুরস্কার দেওয়ার পরিকল্পনা আছে দলটাকে। তবে সাফের অর্থ পুরস্কারই এখনো পরিশোধ না করায় প্রশ্নের মুখে ফেডারেশন। আমরা ডেফিনেটলি আমরা ঘোষণা দিয়েছিলাম, বাট আপনি দেখেন ওই ঘোষণা দেওয়ার পরে কিন্তু আমরা নারী দলের উপরে কী অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করেছি। আমরা তাদেরকে ইউএই পাঠিয়েছি, আমরা তাদেরকে জর্ডানে পাঠিয়েছি, আমরা তাদের টেকনিক্যাল স্টাফকে এনরিচ করেছি, এই সব কিছু কিন্তু আমরা ইনভেস্ট করেছি। সো আমাদের তো আসলে অর্থের সীমাবদ্ধ আছে। সো এখন আমরা ডেফিনেটলি পুরস্কার আমরা তাদেরকে দিব। আজ রাত 2:30টায় হাতিরঝিলে অ্যাম্ফি থিয়েটারে ওপেন এয়ারে নারী দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম এবং হাতিরঝিলের এমফি থিয়েটারে আছেন সহকর্মী মাসুদুর রহমান। প্রথমে যাচ্ছি ফাহিমের কাছে। ফাহিম, আর কিছুক্ষণ পরেই কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু এই বিমানবন্দরে এসে পৌঁছাবেন। যে নারীরা আসলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছেন, সেই ফুটবলারদের জন্য কিন্তু আসলে অনেক বড় সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। খুব রাতের বেলা একদম 2:30টার দিকেই হাতিরঝিলের এমপি থিয়েটারে সেই সংবর্ধনা দেওয়া হবে এবং কি খুবই বিরল এই ঘটনা, কারণ এর আগে কোনো দলকে কিন্তু ঠিক এত রাতে সংবর্ধনা দেওয়া হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে নারী দল আর 1:30টার দিকে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। এরপরে কিন্তু সেখানে বাফুফের কর্মকর্তারা, কয়েকজন কর্মকর্তা থাকবেন, তারা নারী দলকে এখানে শুভেচ্ছা জানাবেন। এরপরেই সেই দলকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে। সেখানে আসলে সংবর্ধনার যে মূল যে আকর্ষণ সেটা থাকবে এবং কি এই সংবর্ধনার জন্য কিন্তু আসলে খুব তাড়াহুড়ো করছে বাফুফে, কারণ যেই নারী দলের যে 2 জন সদস্য আছেন, মনিকা ও ঋতুপর্ণা চাকমা, তারা কাল সকালেই কিন্তু ভুটান লিগে খেলার উদ্দেশ্যে ভুটান যাত্রা করবেন। সেই জন্য কিন্তু বাফুফে কোনো বিলম্ব করেনি এবং কি নারী দলের
সংবর্ধনাটা এখানেই সেরে ফেলতেছেন। আমরা আরও কিছু ইনফরমেশন জানতে পেরেছি যে এই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু নারী ফুটবলারদের জন্য কোনো অর্থের কোনো বোনাস বা অর্থ পুরস্কার ঘোষণা করা হবে না। সেই পুরস্কারটা আসলে পরে দেওয়া হবে এবং বাফুফের সভাপতি তাবিত আউয়াল সহ বাফুফের অন্যান্য যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। নারী দলটার যদি এই কথা অ্যাচিভমেন্টের কথা বলতে চাই যে আসলে নারীদের প্রথম থেকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম থেকে লক্ষ্য ছিল যে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া এবং সেই লক্ষ্যে শুরুর ম্যাচ থেকে একদম শেষ ম্যাচ পর্যন্ত আসলে ধারাবাহিকভাবে নারী ফুটবল দল পারফর্ম করেছে এবং কি মিয়ানমারের সাথে যে গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচে ঋতুপর্ণা চাকমার একক নৈপুণ্যে বলা যায় এবং সেই ম্যাচটা বাংলাদেশ ছিনিয়ে আনে এবং শেষ পর্যন্ত আসলে এশিয়ান কাপের এক ম্যাচ হাতে রেখে কিন্তু এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ জায়গা করে নিয়েছে। তো এই নারী ফুটবলাররা কিন্তু আসলে এখান থেকে আসলে তাদেরকে বাফুফের যে কর্মকর্তারা আছেন তারা নিয়ে যাবেন সেখানে কিন্তু হাতিরঝিলের বিভিন্ন যেই হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। সেই বিশেষ আয়োজন কি হবে এবং সেখানে কি হবে সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত বাফুফের কোনো কর্মকর্তা ডিসক্লোজ করেনি, আমাদেরকে এখনো জানেনি। সো এই নারী ফুটবলারদের যেই সংবর্ধনা সেই সংবর্ধনা কিন্তু যে সংবর্ধনা সেটা দেওয়া হবে এবং কি এই নারী ফুটবলাররা কিন্তু গলবার সাব জিতে যখন এসেছিল তখনই কিন্তু বাফুফে তাদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছিল। সেই অর্থ পুরস্কার কিন্তু এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন দেয়নি। তো এখন দেখার বিষয় আসলে যে এই এশিয়ান কাপের যে মূল পর্বে আসলে যে বাংলাদেশের যে গৌরব অর্জন করেছে সেই মূল পর্বে যে জায়গা করে নেওয়ার যে সেখানে যে বাফুফের যে অর্জন সেই অর্জনের যে প্রসারথী বা যে স্বর্ণকন্যারা আছে বাংলাদেশ নারী ফুটবল দল সেই নারী ফুটবল দলের জন্য আসলে কি পুরস্কার ঘোষণা রাখছে বাফুফে সেটা এখন দেখার বিষয়। হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানের স্থানে আছে আমাদের সহকর্মী মাসুদুর রহমান। সেই সংবর্ধনার সবশেষ খবর জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাহিম, আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন দর্শকদের উদ্দেশ্যে। আমি কিছু নতুন তথ্য জানাতে চাই দর্শকদের যারা এই মুহূর্তে সময় টেলিভিশনের পর্দায় আছেন। বাফুফে আজকে এখানকার যে অনুষ্ঠানটি তারা অনুষ্ঠানমালাটি সাজিয়েছে সেটি হচ্ছে যে নারী ফুটবল দল যখন এই হাতিরঝিলের এমপি থিয়েটার আসবে তাদেরকে প্রথমে বরণ করে নেওয়া হবে এবং এরপর ফুলের তোড়া দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হবে এবং এর আগে তাদের যেই গৌরবময় অর্জন তারা যেভাবে এই বাছাই পর্বে যেভাবে খেলেছে, যেই 3টি ম্যাচ তারা সৌগৌরবে জয় লাভ করেছে বিপুল গোলের ব্যবধানে এবং সেটির যে একটি প্রোমো সেই প্রোমোটি এখনও আমরা দেখছি পর্দায়। সেই প্রোমোটি বারবার এখানে ছাড়া হচ্ছে যে তারা কিভাবে চূড়ান্ত পর্বে গিয়েছে এবং কিভাবে কোয়ালিফাই করেছে সেই বিষয়টি এখানে প্রদর্শন করা হবে। এরপর যারা এখানকার আমন্ত্রিত অতিথি আছেন বাফুফের সভাপতি এবং আমরা এখন পর্যন্ত শুনে যাচ্ছি যে সংস্কৃতি উপদেষ্টা এখানে থাকবেন এবং এছাড়াও যারা স্পন্সর আছেন ঢাকা ব্যাংক তাদেরও আমন্ত্রিত অতিথিরা থাকবেন। এরাই এখন পর্যন্ত অতিথি লিস্টে আছেন, তারাই তাদেরকে সংবর্ধনা জানানোর পর যারা এখানে আমন্ত্রিত অতিথি এবং যারা খেলেছেন নারী ফুটবল দলের পক্ষ থেকেও তাদের বক্তব্য এখানে তারা জাতির উদ্দেশ্যে দিবেন এবং তারা তাদের এই যে চূড়ান্ত পর্বে যাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বা তাদের এখনকার যে অনুভূতি সেটি তারা প্রকাশ করবেন। এরপর এর মাধ্যমেই কিন্তু আজকের এই অনুষ্ঠান শেষ হবে। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু তারা লম্বা জার্নি করে এসেছেন এবং সকালে আরও 2জন খেলোয়াড় তারা দেশের বাইরে যাবেন, যে কারণে খুবই অল্প সময় 30 থেকে 40 মিনিটের মধ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানটি তারা শেষ করবেন এবং শেষ করে তারা যাতে দ্রুত সময়ে আরও একটি বিশ্রাম করে দেশের বাইরে ভুটানে যাওয়ার কথা সেখানে যেতে পারেন সেজন্য তারা এটি শেষ করবেন। তারা যেই বিষয়টি বারবারও জানানোর চেষ্টা করেছে, অনেকেই প্রশ্ন করেছে যে এত রাতের গভীরে কেন এই অনুষ্ঠান। তারা যেমনটি একটি কারণ হিসেবে বলেছে যে 2জন খেলোয়াড় তারা অন্য একটি লিগে খেলার জন্য দেশ ত্যাগ করবেন। তাছাড়াও তারা তাদের যে অর্জন এই অর্জনের যেই আনন্দ সেই আনন্দকে বাফুফে চায়নি যে একটু বিলম্বে উদযাপিত হোক, সে কারণেই তারা চেয়েছে যে এটি ইমিডিয়েট অর্থাৎ তারা নামার সাথে সাথেই তাদের যেই সংবর্ধনা অনুষ্ঠান তাদের যেই অর্জন তাদের যে অর্জনের যেই তাদের যে অ্যাপ্রিসিয়েশন সেটি যাতে কোনোভাবেই কমতি না হয় সে কারণেই কিন্তু নজিরবিহীন একটি ঘটনা আজকে ঘটতে যাচ্ছে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে। এবং ক্রীড়াপ্রেমীরা যেরকম স্বপ্ন দেখতো এক সময় যে তারা আসলে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে একদম মূল পর্বে খেলবে, সেই জায়গাটি কিন্তু আসলে নারী দলরা আজকে দেখিয়ে দিয়েছে এবং তাদের সেই অর্জন আমরা সবাই এখানে যারা আছে সবাই সেটি উদযাপন করবে। সেজন্যই আসলে অধীর আগ্রহে তাদের দেশে ফেরার জন্য সবাই এখানে অপেক্ষা করছে। এই ছিল আসলে আমার কাছে হাতিরঝিলের এমপি থিয়েটার থেকে নারী ফুটবল দলের সংবর্ধনার সর্বশেষ তথ্য। নিশ্চয়ই এই নারীদের জন্য আসলে
সমর্থক যারা আছেন এবং তাদের যারা সংবর্ধনা দিবেন সবাই অপেক্ষা করছেন, কারণ এর আগে যখন বাছাই পর্বে অংশ নিয়েছে দুবার বাংলাদেশ দল, সেই সময় আসলে 25টি গোল হজম করেছিল বাংলাদেশ দল 5 ম্যাচ থেকে। সেই দলটাই এবার আসলে প্রথমবারের মতো মূল পর্বেই জায়গা করে নেয়নি। তারা প্রতিপক্ষের জালে 16টি গোল দিয়েছে 3 ম্যাচে এবং মাত্র 1টি গোল কনসিড করেছে এবং প্রথমবারের মতো আসলে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। তো সেই নারী দলের এত বড় একটা অর্জনের জন্য আসলে ভক্ত সমর্থক যারা আছেন তারা অপেক্ষা করছেন এবং একই সঙ্গে এত গভীর রাতে আমাদের রিপোর্টাররা যেগুলি জানাচ্ছিলেন তাদের সংবর্ধনা দেওয়া হবে এবং তাদের দেশে ফেরা এবং সংবর্ধনার সবশেষ খবর জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন ফাহিম ইসলাম এবং এরপর হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটার থেকে যুক্ত হয়েছিলেন মাসুদুর রহমান। এবারে যাব ক্রিকেটের খবরে। দ্বিতীয় ওয়ানডে জয়ের সুখস্মৃতি নিয়ে এবার কলম্বো থেকে পাল্লেকেলেতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। হোটেলে পৌঁছেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে পুরো দল। তৃতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে না পাওয়ার শঙ্কা থাকলেও পুরোপুরি ফিট রয়েছেন তিনি বলে জানা গেছে। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে চনমনে অবস্থায় রয়েছে মেহেদী হাসান মিরাজরা। বিকেল 3টায় রওনা দিয়েছে সিনেমন গ্র্যান্ড হোটেল থেকে কলম্বো এবং সেখান থেকে এখানে এসে পৌঁছতে প্রায় 6টা সাড়ে 6টার মতো সময় বেজে গেছে। কলম্বো থেকে ক্যান্ডি আসতে আসলে বাসে যদি আসেন আপনি 4 ঘন্টার সময় লাগে, আর ট্রেনে আসলে যেটা প্রায় 5 কি 5.5 ঘন্টার মতো একটা সময় লাগে, যেটা আসলে পৃথিবীতে বিখ্যাত কলম্বো থেকে ক্যান্ডির যে ট্রেন যাত্রা, সেই ট্রেন যাত্রা করে আসলে আমরা এসেছি। যেমনটা দেখেছি যে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, পাশাপাশি হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান তারা বেশ উৎফুল্ল অবস্থায় আছেন। তারা হোটেলে চেক ইন করেছেন, একজন আরেকজনের সাথে খুনসুটি করছেন। একটা জয় আসলে কতটা বুস্ট আপ করেছে দলকে সেটা আসলে এই ছবিগুলোই বলে দেয়। ইনজুরি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করার সময় যে চোট পেয়েছিলেন সেই চোটটা কতটা গুরুতর, তিনি কি তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা। আমরা টিম ম্যানেজমেন্ট, মেডিকেল টিম, ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছিলাম যারা আসলে দায়িত্বশীল রয়েছেন। তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তৃতীয় ওয়ানডের জন্য পুরোপুরি ফিট রয়েছেন নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক। তিনি প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে দারুণ স্টার্ট করেছিলেন, যদিও ক্যারি করতে পারেননি, বাট তার যে পার্টনারশিপ গড়ে দেওয়াটা সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তিনি যদি না থাকেন সেটা বড় ক্ষতি হবে বাংলাদেশ দলের জন্য। এখন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইনজুরি সংক্রান্ত কনসার্নের বিষয় থেকে বাংলাদেশ দল বা টিম ম্যানেজমেন্ট তাকে খেলাবেন কিনা। কারণ আমরা যেটা দেখেছি যে তাসকিন আহমেদ প্রথম ম্যাচে 4 উইকেট পেয়েছেন, লম্বা সময় পর ইন্টারন্যাশনাল সার্কিটে ব্যাক করার পরে তিনি 4 উইকেট পাওয়ার পরেও টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে বসিয়ে দিয়েছেন, কারণ তার ইনজুরি কনসার্ন রয়েছে। এই সংক্রান্ত যদি কোনো চিন্তা টিম ম্যানেজমেন্টের মাথায় থাকে সেক্ষেত্রে হয়তো বা আমরা শান্তকে তৃতীয় ওয়ানডেতে দেখব না। তবে টিম ম্যানেজমেন্ট কিংবা মেডিকেল টিম বলছে যে তিনি ম্যাচ খেলার জন্য ফিট রয়েছেন। পাশাপাশি অন্য যেই ক্রিকেটাররা রয়েছেন তারাও কিন্তু দারুণ একটা আত্মবিশ্বাস নিয়ে হোটেলে এসেছেন কলম্বো থেকে। এখন আসলে এই আত্মবিশ্বাস কিংবা রিদমটা ক্যান্ডিতে ধরে রাখার মিশন বাংলাদেশ দলের জন্য, এবং সেটা যদি করতে পারে বাংলাদেশ দারুণভাবে একটা সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। রংপুর রাইডার্স না নিলেও গ্লোবাল সুপার লিগে ঠিকই খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান। প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি20 ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে তারা। সব ঠিক থাকলে আগামী 16 জুলাই দুবাইয়ের জার্সিতে সাকিব মুখোমুখি হবেন তার সাবেক দল রংপুর রাইডার্সের। কারোর দিকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে এটা একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল, বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। রংপুর রাইডার্স চেয়েও সাকিব আল হাসানকে দলে রাখতে পারেনি, কিন্তু নিয়তি তাকে ঠিকই নিয়ে গেল জিএসএল এর মঞ্চে। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া $1 মিলিয়ন টুর্নামেন্টের জন্য সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি20 বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। অবশ্য গ্লোবাল সুপার লিগে সাকিবের খেলার সুযোগ হচ্ছে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ইনজুরিতে পড়ায়। তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
কদিন আগেই সিপিএল এ নাম লিখিয়েছেন সাকিব। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এছাড়া সাকিব দল পেয়েছেন ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাক্স 60 টি10 লিগেও। বলাই যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে লম্বা সময়ের জন্য থাকতে হবে এই অলরাউন্ডারকে। গেল মে মাসে সবশেষ মাঠে দেখা গিয়েছে সাকিবকে। পাকিস্তান সুপার লিগে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। 3 ম্যাচে তুলে নিয়েছিলেন 1 উইকেট। পিএসএল শিরোপাও জিতেছিল লাহোর, যদিও এর আগে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এই অলরাউন্ডারকে। বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞার জন্য বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হারান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আগামী বৃহস্পতিবার শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাকিবের দল। মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল স্ট্যাক্সের। বিপিএলে সাকিব সবশেষ খেলেছেন 2024 আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে। আগামী 16 জুলাই জিএসএল এ সাকিবের দল দুবাই মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। হামজা জামালদের মতো লাল সবুজ জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় ইংল্যান্ড প্রবাসী ফুটবলার মিনহাজ চৌধুরী। বাফুফের ট্রায়াল নিয়ে ইতিবাচক তরুণ এই ফুটবলার। তবে স্ট্রাইকারদের নিয়ে আলাদা কোনো সেশন না থাকায় কিছুটা হতাশ হতে হয়েছে তাকে। সঙ্গে দেশ এবং দেশের বাইরের ট্রায়ালের পার্থক্য জানান মিনহাজ। স্ট্রাইকার খরায় ভুগতে থাকা বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একজন হতে পারেন মিনহাজ চৌধুরী। বাংলাদেশে তার ফুটবলের হাতে খড়ি হলেও বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ক্লাব রয়্যাল হলডোয়েতে। তবে দেশের মায়া এখনো কাটিয়ে উঠতে পারেনি মিনহাজ। 5000 মাইল দূর থেকে এসে বাফুফের ট্রায়াল দিয়েছেন তিনি। যে অভিজ্ঞতা সময় সংবাদে তুলে ধরেন সিলেটের এই তরুণ। এক্সপেরিয়েন্স অনেক ভালোই হয়েছে, অনেকগুলো ড্রিল করছি আমি। আর সত্যি বলতে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম ন্যাশনাল টিমের জন্য ট্রায়াল, আন্ডার 23 বা ন্যাশনাল যাই হোক। সো অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার জন্য। একটু কষ্ট হয়েছে, বাট আমরা তো দেশের জন্য খেলতে আসছি, সো এইখানে তো মানে নিতেই হবে আমাদের, এটা তো কোনো অপশন নাই। এর আগেও ইংল্যান্ডের বেশ কিছু ক্লাবে ট্রায়াল দিয়েছেন প্রবাসী এই ফুটবলার। তাই দেশ ও দেশের বাইরের ট্রায়ালের মধ্যে পার্থক্যটাও ভালোভাবেই আজ করতে পেরেছেন মিনহাজ। ইউকেতে ওইখানে আমি ট্রায়াল দিয়েছি একটা ক্লাবে। সো ওইখানে একটু আই থিঙ্ক একটু ডিফারেন্ট। ওইখানে আপনার আগে ফিটনেস টেস্টটা করায়, যেটাকে বিপ টেস্ট বলে আর কি। বল কন্ট্রোলিং দেখে, প্লেয়ারদের পজিশন বুঝে, গেম সেন্সটা দেখে, শুটিং, এভরিথিং, হেডিংকে ভালো পারে সবগুলা দেখে, কর্নার কিক, ফ্রি কিক, পেনাল্টি। দেশে প্রথমবারের মতো এমন আয়োজনে বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিনহাজ। তবে ট্রায়ালে স্ট্রাইকারদের নিয়ে আলাদা কোনো সেশন না থাকায় কিছুটা হতাশ এই স্ট্রাইকার। আমি কিন্তু স্ট্রাইকার, বাট আমি রাইট উইংয়ে খেলতে হয়েছে আর কি। আমার একটু আক্ষেপ ছিল, সবগুলো একই টাইপের ছিল। স্ট্রাইকার কিন্তু অনেক কম ছিল এই ট্রায়ালেও। আই থিঙ্ক আমি আর আরও 3 জন শুধু ছিল স্ট্রাইকার, আর বাকিগুলা অন্য প্লেসে। সো যে স্ট্রাইকার দিয়ে নিয়ে যদি একটা আলাদাভাবে সেশন করা হইতো, এটা ভালো হইতো। জাতীয় দলে হামজা জামালরাই মিনহাজকে অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় তাদের মতো লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান এই তরুণ ফুটবলার। আই থিঙ্ক আমার গোল করার রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ১০০তম টেস্ট জয় কিংবা উপমহাদেশের একমাত্র মাঠ যেখানে পা পড়েছে ক্রিকেট ঈশ্বর স্যার ডন ব্র্যাডম্যানের। লঙ্কানদের অন্যতম পুরানো ভেন্যু পিসারা ওভাল, যেখানে আছে তৎকালীন দাপট দেখানো শ্রীলঙ্কার বিপক্ষে তরুণ মোহাম্মদ আশরাফুলের অপরাজিত 129 রানের ইনিংস। লঙ্কানদের প্রথম টেস্ট খেলার ভেন্যু এখন পড়ে আছে অনেকটা অরক্ষিতভাবে। পিসারা ওভাল নিয়ে শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। পিসারা ভানামুত্তো ওভাল, ক্রিকেট বিশ্বে যে মাঠ পরিচিত পিসারা ওভাল নামে। বাংলাদেশের গৌরবময় এক ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে লঙ্কানদের প্রাচীন এই ভেন্যু, যেখানে টাইগাররা তাদের ১০০তম টেস্টে জয়ের উপাখ্যান লিখেছিল। তার স্মৃতিও জমা আছে এই মাঠে। সাকিব আল হাসান যেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অংশ, যার প্রমাণ পিসারা ওভালের এই অনার্স বোর্ড। বাংলাদেশ তাদের ঐতিহাসিক ১০০তম টেস্ট জয়ের যেই ম্যাচটি খেলেছিল এই ভেন্যুতে, তার অনার্স বোর্ডে সাকিবের সেই ১১৬ রানের ইনিংসটি কিন্তু এখনও জ্বলজ্বল করছে তাদের এই বোর্ডে। শুধু সাকিব নয়, এই মাঠে বাংলাদেশিদের মাঝে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৭ সালে সেই ম্যাচ হারলেও তরুণ আশরাফুল দেখিয়েছিলেন তার নৈপুণ্য। সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরির বিপরীতে অ্যাশ খেলেছিলেন অপরাজিত ১২৯ রানের ইনিংস।
1948 সালের 31 মার্চ উপমহাদেশের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় দিন। স্যার ডন ব্র্যাডম্যান নামেন পিসারা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার পথে সিলন তথা বর্তমান শ্রীলঙ্কায় এক ম্যাচ খেলে অস্ট্রেলিয়া, যে ম্যাচের মধ্য দিয়ে এই পিসারা ওভাল হয়ে রইল উপমহাদেশের একমাত্র মাঠ যেখানে খেলেছেন স্যার ডন ব্র্যাডম্যান। সিলন ক্রিকেট দলের বিপক্ষে খেলা সেই ম্যাচে ঘটেছিল মজার এক ঘটনা। বল করার সময় অস্ট্রেলিয়ার বোলাররা ঠিকমতো বল করতে পারছিলেন না। তারা অভিযোগ করেন পিচের দৈর্ঘ্য কম আছে। পরবর্তীতে মেপে দেখা যায় 22 গজের জায়গায় পিচ ছিল 20 গজের, তাই 2 গজ পেছন থেকে বোলিং করেন অজিরা। 1982 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত ঐতিহাসিক এই ভেন্যুতে টেস্ট ম্যাচ হয়েছে 22টি, ওয়ানডে 12 এবং 2টি হয়েছে টি20। শ্রীলঙ্কা তাদের অভিষেক টেস্ট ম্যাচটিও খেলেছে এই ভেন্যুতে। এই মাঠের স্কোরবোর্ড নিয়ে স্যার ডন ব্র্যাডম্যান বলেছিলেন, এটি পৃথিবীর অন্যতম বিস্তারিত তথ্য দেয়া স্কোরবোর্ড। মাঠের একপাশে এখনও আছে সেই স্কোরবোর্ড, যদিও করা হয়েছে কিছুটা আধুনিকায়ন। এখানে আছে গ্রিন গ্যালারি, আছে লর্ডসের মতো ব্যালকনিতে বসে খেলা দেখার সুযোগ। তামিল ইউনিয়ন ক্লাবের হোম গ্রাউন্ড এখন অনেকটাই অরক্ষিত। টিনের শেডে পড়েছে মরিচিকা, যেন দেখার কেউ নেই। পিসারা ওভাল শুধু শ্রীলঙ্কা নয়, গোটা উপমহাদেশের ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভেন্যু, যেখানে শ্রীলঙ্কা তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল। বাংলাদেশের স্মৃতিবিজড়িত 100তম টেস্টের এই মাঠ। আছে মোহাম্মদ আশরাফুলের 129 রানের ইনিংস। বাংলাদেশের স্মৃতি বিজড়িত এই মাঠ এখন অনেকটাই অভিভাবক শূন্য। পিসারা ওভাল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কিছুক্ষণ পর দেশে ফিরবে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে ইতিহাস গড়া নারী ফুটবল দল। জমকালো সংবর্ধনা দেবে বাফুফে, প্রস্তুত হাতিরঝিলের এমফি থিয়েটার। তাদের এত বড় অর্জন তো ডিজার্ভ করে ন্যূনতম একটি সম্বর্ধনা, মিনিমাম। দ্যাট ইজ হোয়াট উই ক্যান ডু তাদের জন্য। দ্বিতীয় ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে কলম্বো থেকে পাল্লে কেলেতে বাংলাদেশ দল। হোটেলে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত টাইগাররা। শেষ ম্যাচে শান্তকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সবাই।